আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। গতদিন আমরা পড়েছিলাম প্রপার নাউনের কমন নাউনের প্রকারভেদগুলো অল্প অল্প করে জেনেছিলাম। আজকে আমরা সেগুলো বিস্তারিতভাবে জানব। আমরা কমন নাউনের প্রকারভেদ জেনেছিলাম কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। প্রথমে আমরা জানবো কনক্রিট নাউন কি। কনক্রিট নাউন হচ্ছে সেটা যেটা আমরা আমাদের সেন্স দিয়ে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পারসিভ করতে পারি বা আমাদের সেন্স দিয়ে টাচ করতে পারি। যেমন আই স দ্য পেন, আই স দ্য পেন, আমরা কি দেখলাম? কলমটি দেখলাম। আই স দ্য রিভার, আমরা কি দেখলাম? নদীটি দেখলাম। এই বাক্যে পেন হচ্ছে একটি কনক্রিট নাউন এবং এই বাক্যে রিভার হচ্ছে একটি কনক্রিট নাউন। আমরা তাহলে বুঝতে পারলাম কি কনক্রিট নাউন হচ্ছে সেই নাউন বা সেই শব্দ যেটা আমরা আমাদের সেন্স দিয়ে পারসিভ করতে পারি অথবা টাচ করতে পারি। পরবর্তীতে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা আমাদের সেন্স দিয়ে টাচ করতে পারি না বা বুঝতে পারি না। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের একটি উদাহরণ জানবো, যে উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো এই শব্দ একটি বাক্যে এই শব্দটি হচ্ছে একটি নির্দিষ্ট শব্দ হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই উদাহরণটা কি আমরা চলো দেখি। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, ইট took a lot of bravery to do that. To do that. It took a lot of bravery to do that. এটাতে বেশি সময় বেশি সাহস লাগবে, এই কাজটি করতে বেশি সাহস লাগবে। এই যে যে সাহসটি লাগলো, সাহসটা তো আমরা আমাদের সেন্স দিয়ে টাচ করতে পারবো না, ছুঁতে পারবো না, বুঝতে পারবো না যে এটা কোনো অবজেক্ট কিনা বা এটা ছোঁয়ার কোনো সুযোগ নেই। সো এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা উদাহরণটি আবার একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ইট টুক এ লট, অনেক অনেক লাগবে, কি লাগবে? ব্রেভারি, সাহস লাগবে। কি জন্য সাহস লাগবে? টু টু দ্যাট, এই কাজটি করতে অনেক সাহস লাগবে। যেহেতু সাহস বা ব্রেভারি এটাকে আমরা আমাদের সেন্স দিয়ে টাচ করতে পারবো না বা পারসিভ করতে পারবো না, সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি। পরবর্তীতে আমরা করবো কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমরা গত দিনের পড়ায় পড়েছিলাম, যখন অনেকগুলো নাউন একসাথে আসবে তখন সেটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। যখন অনেকগুলো নাউন একসাথে আসবে তখন সেটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। আমরা কালেকটিভ নাউন একটি উদাহরণের দিকে খেয়াল করি। এ swarm of bees flew towards me. Flew towards me. A swarm of bees flew towards me. A swarm of bees, মৌমাছির দল, ফ্লিউ উড়ে আসছে, টুয়ার্ডস মি, কার দিকে? আমার দিকে। এখানে সোয়ামটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। কিভাবে সোয়ামটি একটি কালেকটিভ নাউন? মৌমাছির দল বোঝানো হয়েছে, অনেকগুলো মৌমাছিকে বোঝানো হয়েছে। যখন অনেকগুলো মৌমাছিকে বোঝানো হয়েছে তখন বলা হচ্ছে সোয়ার্ম অফ বিস, যে অনেকগুলো মৌমাছির একটি দল আমার দিকে ধেয়ে আসছে। সুতরাং আমরা বুঝতে পারলাম এই বাক্যে সোয়ার্মটি হচ্ছে একটি কি নাউন? কালেকটিভ নাউন। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি কালেকটিভ নাউনের। a pride of lion roamed around the zoo. R-O-A-M-E-D, roamed around the zoo.
a pride of lion. In this sentence, a pride of lion indicate you the many lion in the cave. The many lion in the cave. In this sentence, the pride is the collective noun. Now, the question is, how can it a collective noun? How can we called this a collective noun? Collective noun. How can? So let's see the answer. How can pride a collective noun? Here is the word is lion. Lion means in the zoo, how many lions are there, or how many lions are there by possibly? Definitely, here is many more lion. Since in the cave there is no option to have one lion, so here is many more lion indicate a pride of lion. The pride of lion. Pride of lion means many more lion roam, গর্জন করছে around the zoo, সমগ্র চিড়িয়াখানা ব্যাপী. So in that sentence we can see that this word pride is the collective noun. So শিক্ষার্থী বন্ধুগণ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে একটি বাক্যে আমরা কালেকটিভ নাউনকে কিভাবে খুঁজে বের করব এবং নিজেকে নিজে প্রশ্ন করবে যে এটা কিভাবে কালেকটিভ নাউন হলো। তাহলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা সঠিক উত্তরটি দিতে পারবে, যেহেতু আমরা প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে জেনেছি যে নাউন থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। এখন আমরা নাউনকে কোনো বাক্যে সিঙ্গুলার ফর্ম হিসেবে ব্যবহার করা হয়, আবার কোনো বাক্যে নাউনকে প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। আমরা এখন জানব সিঙ্গুলার ফর্ম অফ নাউনকে কিভাবে প্লুরাল ফর্ম অফ নাউনে রূপান্তরিত করা যায় বা কনভার্ট করা যায়। এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা আজকের ক্লাসে জানার জন্য চেষ্টা করব। তার আগে আমরা প্রপার নাউনের একটি সংজ্ঞা জেনে নিই। প্রপার নাউন, প্রপার নাউন দ্বারা কি বোঝানো হয়? মানুষের, জায়গার, দিনের বা মাসের কোন স্পেসিফিক নামকে, কোন মানুষের, কোন জায়গা অথবা কোন দিনের নামকে স্পেসিফিক ওয়েতে যখন বোঝানো হয়। স্পেসিফিক বলতে আমরা নির্দিষ্টভাবে যখন বোঝানো হবে তখন সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। লেটস সি দ্য এক্সাম্পল। I want to visit Bhutan. আমি, এই বাক্যে আমি ভ্রমণ করতে, I want to, আমি কি করতে চাই? ভিজিট করতে চাই, ভ্রমণ করতে চাই। কোথায় ভ্রমণ করতে চাই? ভুটানে ভ্রমণ করতে চাই। যদি আমরা এইখানে ভুটান দেশটির নাম উল্লেখ না করতাম, যদি আমরা শুধুই বলতাম I want to visit, যে আমি ভ্রমণ করতে চাই, তাহলে যে কোনো জায়গা ভ্রমণ করা বোঝাইতে পারে, তখন এই ভিজিট ওয়ার্ডটা হয়ে যেত কমন নাউন। যেহেতু ভিজিটের সাথে আমরা একটি দেশের নাম স্পেসিফিকভাবে উল্লেখ করেছি, সো এই দেশটির নামই হচ্ছে এই বাক্যে প্রপার নাউন। আমরা পরবর্তী আরেকটি উদাহরণ দিতে পারি। পরবর্তী উদাহরণটি হচ্ছে I study at। যখন আমরা বলবো I study at, এই বাক্যে হচ্ছে স্টাডি
স্টাডি একটা কি নাউন? কমন নাউন। স্টাডি এট হোয়ার? আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, কোথায় আমরা পড়াশোনা করব? যদি আমরা বলি আই স্টাডি এট জগন্নাথ ইউনিভার্সিটি। সো যখনই আমরা জগন্নাথ ইউনিভার্সিটিকে নির্দিষ্ট করে বলে দিব, তখন এই জগন্নাথ ইউনিভার্সিটিটাই হবে একটি কি? প্রপার নাউন। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম প্রপার নাউনকে একটি বাক্যের ভিতরে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং প্রপার নাউনকে কিভাবে চিহ্নিত করতে হয়। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি নিজেদের পরিষ্কার বোঝার জন্য। সেই উদাহরণটি হচ্ছে দ্য টাইটানিক। দ্য টাইটানিক is the Titanic is the largest ship the Titanic is the largest ship ever made back in this time The Titanic is the largest ship এবার মেক ব্যাক ইন দিস টাইম। এই বাক্যে টাইটানিকটাকে আমরা প্রপার নাউন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। কেন টাইটানিকটাকে প্রপার নাউন হিসেবে আইডেন্টিফাই করব? যে একটি শিপের কথা বলা হয়েছে, সেই শিপটা হচ্ছে কি? টাইটানিক। এখানে যদি আমরা বলতাম দ্য শিপ, তাহলে সমুদ্রের সকল শিপকে বোঝানো হতো, এবং সকল শিপকে একই সাথে পুরনো বোঝানো যায় না। সো পুরনো বোঝানোর জন্য এবং হলেও আমরা একটি নির্দিষ্ট শিপের কথা বললাম, এবং আমরা সকলেই কম বেশি জানি যে টাইটানিক তার সময়কালের সবচেয়ে পুরনো একটি সমুদ্র জাহাজ ছিল। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আমরা প্রপার নাউন সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব বাক্যে নাউনের সিঙ্গুলার ফর্মকে কিভাবে প্লুরাল ফর্মে রূপান্তরিত করা যায় তার নির্দিষ্ট কিছু ছোট ছোট নিয়ম আছে, যেগুলা আমাদের ভর্তি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখার জন্য তোমাদেরকে বলছি। সেখান থেকে অবশ্যই তোমাদের কিছু না কিছু প্রশ্ন আসবে। Convert singular form to plural form. আমরা প্রথমে নিয়মটা জানি, বেশিরভাগ নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করতে হয়। বেশিরভাগ নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য সিঙ্গুলার নাউনের শেষে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল করার জন্য সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করতে হয়। কি করতে হয়? বেশিরভাগ নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করতে হয়। যেমন বুক, বুকস, পেন, পেন্স, ব্যাগ, ব্যাগস। আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই। যে সমস্ত নাউনের শেষে এস, এক্স, জেড, সিএইচ এবং এসএইচ থাকবে। আমি আবারও বলি, তোমরা নোট করে নাও। যে সমস্ত নাউনের শেষে এস, এক্স, জেড, সিএইচ এবং এসএইচ থাকবে, সে সমস্ত নাউনকে প্লুরাল করার জন্য সিঙ্গুলার ফর্মের শেষে ইএস যোগ করতে হয়। সে সমস্ত নাউনকে প্লুরাল করার জন্য সিঙ্গুলার ফর্মের শেষে ইএস যোগ করতে হয়। আমি আবার বলছি, যে সমস্ত নাউনের শেষে এস,
এক্স, জেড, সিএইচ এবং এসএইচ থাকবে, সে সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য সিঙ্গুলার নাউনের শেষে ইএস যোগ করতে হয়। সিঙ্গুলার নাউনের শেষে কি যোগ করতে হয়? ইএস যোগ করতে হয়। আমরা কয়েকটি উদাহরণ খেয়াল করি। ম্যাচ, ম্যাচেস, বাস, buses, buses। একটি ইন্টারেস্টিং ম্যাটার বা ইন্টারেস্টিং ওয়ার্ড, সেটা হচ্ছে কুইজ। এই সিঙ্গুলার ফর্মটাকে প্লুরাল করার জন্য কুইজ এর সাথে আরেকটি জেড যোগ করে তারপরে আমাদেরকে ইয়েস যোগ করতে হবে, কুইজেস। এটা তো গেল আমাদের 2 নম্বর নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমরা 3 নম্বর নিয়মে চলে যাব। 3 নম্বর নিয়ম হচ্ছে ম্যান ওমেন। কিছু আনকমন ওয়ার্ড আছে, যেমন ম্যান ওমেন, ম্যান ওমেন। যখন কোনো বাক্যে ম্যান ওমেন কে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে, সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তখন সেটাকে প্লুরাল করার জন্য স্বাভাবিক নিয়মের মতো ম্যানের ক্ষেত্রে আমরা ম্যানস ব্যবহার করতে পারবো না। ওমেনের ক্ষেত্রেও তাই, ওমেনের ক্ষেত্রে আমরা ওমেন্স ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা প্লুরাল ফর্ম করার জন্য কি ব্যবহার করব? ম্যানের জন্য তাহলে আমাদেরকে MEN, ম্যানকে ব্যবহার করতে হবে, এবং ওমেনের জন্য ওমেনকে WOMEN ব্যবহার করতে হবে। এটা একটু তোমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে। আমরা পরবর্তী একটি নিয়মে চলে যাই। সেই নিয়মটি হচ্ছে যে সমস্ত নাউনের শেষে কনসোনেন্ট এবং ওয়াই থাকে, সে সমস্ত নাউনকে প্লুরাল করার সময় ওয়াইকে বাদ দিয়ে আইএস যোগ করতে হবে। যে সমস্ত নাউনের শেষে কনসোনেন্ট, যে সমস্ত নাউনের শেষে কি থাকবে? কনসোনেন্ট এবং ওয়াই থাকবে, সে সমস্ত নাউনকে প্লুরাল করার সময় ওয়াইকে বাদ দিয়ে সে সমস্ত নাউনকে প্লুরাল করার সময় ওয়াইকে বাদ দিয়ে IES যোগ করতে হয়। যে সমস্ত নাউনের শেষে কনসোনেন্ট এবং ওয়াই থাকবে, সে সমস্ত নাউনের শেষে ওয়াইকে বাদ দিয়ে IES যোগ করতে হয়। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, রিয়েলিটি, রিয়েলিটি, এটাকে প্লুরাল করতে হলে আমাদেরকে realities. This is the plural form of this word. Difficulty, difficulty, এটাকে প্লুরাল করতে হলে আমাদেরকে difficulties ব্যবহার করতে হবে। আমি আবারও নিয়মটা বলি, যে সমস্ত নাউনের শেষে কনসোনেন্ট এবং ওয়াই থাকবে, সেই সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করার সময় ওয়াইকে বাদ দিয়ে IES যোগ করতে হয়। উদাহরণস্বরূপ আমরা দেখলাম, রিয়েলিটি থেকে রিয়েলিটিস, ডিফিকাল্টি থেকে ডিফিকাল্টিস। এই নাউনের শেষে কি রইল? ওয়াই এসেছে এবং টি একটা কনসোনেন্ট। এখানেও একই, ওয়াই এসেছে, টি একটা কনসোনেন্ট। আমরা কি করলাম? ওয়াইকে বাদ দিলাম, বাদ দিয়ে টি এর পরে আমরা IES যোগ করে দিলাম। যার ফলে আমাদের সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্ম হয়ে গেল। আমরা পরবর্তী নিয়মে যাই। কিছু কিছু নাউনের শেষে ও থাকলে প্লুরাল করার সময় ES যোগ করতে হয়। কিছু কিছু নাউন আছে যেগুলো শেষে ও থাকলে প্লুরাল করার সময় ES যোগ করতে হয়। কিছু কিছু নাউনের শেষে ও থাকলে প্লুরাল করার সময় ES যোগ করতে হয়। আবার একই নিয়মের সাথে আমরা বলবো
কোনো নাউনের বেলায় ভাওয়েল প্লাস ও থাকলে প্লুরাল করার সময় এস যোগ করতে হয়। ভাওয়েল প্লাস ও থাকলে প্লুরাল করার সময় এস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? এস যোগ করতে হয়। এখন স্বাভাবিকভাবে আমরা ছোটবেলায় পড়ে এসেছি ভাওয়েল কনসোনেন্ট আমরা, তারপরও তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি বলে দিই, ভাওয়েল হচ্ছে 5টি ওয়ার্ড অক্ষর, সেটি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা অক্ষর বাদে ইংরেজি বর্ণমালায় বাকি যা যা আছে সবই কনসোনেন্ট। এই 5টি অক্ষর বাদে ইংরেজি বর্ণমালায় বাকি যা যা আছে সবই কনসোনেন্ট। আমরা নিয়মটি কি করলাম, যে সমস্ত নাউনের শেষে ও রয়েছে সে সমস্ত নাউনগুলোকে প্লুরাল করার সময় ইএস যোগ করতে হবে, এবং যে সমস্ত নাউনের শেষে ভাওয়েল প্লাস ও রয়েছে সে সমস্ত নাউনগুলোকে প্লুরাল করার সময় ইএস যোগ করতে হবে। আমরা দুটো উদাহরণ দেখতে পারি। পটেটো, পটেটো, পটেটিওএস, এটাকে আমরা প্লুরাল করার সময় কি যোগ করলাম? ইএস যোগ করলাম। আমরা কিভাবে চিনলাম? এই নাউনের শেষে ও রয়েছে, আমরা ও এর সাথে ইএস যোগ করে দিলাম। আমরা আরেকটি ওয়ার্ড দেখতে পারি, ডমিনো, ডমিনো, এটা শেষে ও আছে, আমরা এখানে ইএস যোগ করে দিব। হয়ে গেল। আমরা পরবর্তী একটা নিয়মে চলে যাব। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা আমার পড়া বুঝতে পারছো। যদি কেউ কোনো কিছু না বুঝতে পারো অথবা কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে মাধ্যমে আমাকে জানাবে। আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরও কিছু এক্সেপশনাল নাম রয়েছে যেগুলোকে আমরা ইরেগুলার ফর্ম বলি। এগুলো নেহায়ত মুখস্থ করা ছাড়া তোমাদের আর কোনো উপায় আমি দেখছি না। যেমন LOUSE, লাউস, লাউসকে প্লুরাল করার সময় আমরা কি ব্যবহার করব? LICE, লাইস। লোফ, LOAF, লোফকে প্লুরাল করার সময় আমরা LOAVES, লাউস ব্যবহার করব। লাউস হচ্ছে আমাদের মাথায় যে উকুন হয় সেই উকুন হচ্ছে লাউস। লাইস হচ্ছে একাধিক উকুন, সেই উকুনের প্লুরাল ফর্ম। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা আমার পড়া বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। আরও কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এক, যেমন এয়ারক্রাফট, এয়ারক্রাফট। এটার যদি সিঙ্গুলার ফর্ম হিসেবে আমরা ধরি তাহলে এটার প্লুরাল ফর্মও এয়ারক্রাফট। শিপ, এটাকে যদি আমরা সিঙ্গুলার ফর্ম ধরি এটার প্লুরাল ফর্মও শিপ। শিক্ষার্থী বন্ধুগণ, আজ আর বেশি পড়াবো না, কারণ আমি চাচ্ছি ধীরে ধীরে তোমাদের উপর পড়াশোনার চাপ, লেকচারটার ডিউরেশনটা বাড়াতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পড়তে সুবিধা হয়। সো আজ যতটুকু পড়ালাম এতটুকু তোমরা বাসায় অবশ্যই, যেহেতু তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ক্লাস 3 থেকে মোস্ট প্রবাবলি আমরা সকলে ইংরেজি গ্রামারের সাথে পরিচিত। অবশ্যই তোমাদের সকলের বাসায় ইংরেজি গ্রামার বই আছে, সেই বই দেখে তোমরা এই পড়াগুলোকে চর্চা করে নিবা। হ্যাঁ, তাহলে তোমাদের পড়াগুলো আরও ভালোভাবে রপ্ত হয়ে যাবে। আজ আর বেশি পড়ালাম না, এই পর্যন্তই থাক। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।